ॐ जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আমাদের সারগাছি আশ্রম শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী অখণ্ডজী মঠ কর্তৃক প্রতিষ্ঠিত প্রায় 128 বছরের আশ্রম। এই আশ্রমের কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছেন পঞ্চদশ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ মিশনের পঞ্চদশ প্রেসিডেন্ট পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মষ্ঠানন্দজি মহারাজ সম্বন্ধে কিছু বলতে। জনিয়া মহারাজ দীর্ঘায়ু ছিলেন এবং তার পরিবারের পক্ষ থেকে তিনি এক আধ্যাত্মিক সূত্রে তার জীবনটা পেয়েছিলেন। তিনি তার বাবা ছিলেন চৈতন্য পার্ষদ গদাধর পণ্ডিতের বংশধর এবং তার মা ছিলেন বিখ্যাত সাধক শ্রীরামকৃষ্ণ দেবকে যিনি দর্শন করেছেন বিজয়কৃষ্ণ গোস্বামীর বংশের তিনি মেয়ে ছিলেন। তিনি সেই বংশে তার জন্ম এবং তার বাবা ছিলেন দিনাজপুর রাজ্যের রাজপণ্ডিত ছিলেন, পণ্ডিত লোক ছিলেন, ওনার রামনারায়ণ তর্করত্ন, সেই বংশের ছেলে তিনি। এবং তাদের পরিবারেতে দধি মাধবের নিত্য সেবা ছিল। প্রথমে তিনি ওই দিনাজপুর হাই স্কুলে পড়াশোনা করেন, তারপর ওখান থেকে গৌহাটি কটন কলেজের পড়ার সময় ছুটিতে তখন তিনি বাড়ি এসেছিলেন। সেই সময় তার টাইফয়েড রোগ হয়, তখন টাইফয়েড ওষুধ বেরোয়নি, অবস্থা খুব খারাপ। সেই সময় আমাদের স্থানীয় আশ্রম ছিল দিনাজপুরের রামকৃষ্ণ আশ্রম, তার সম্পাদক ছিলেন শ্রীরামকৃষ্ণ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজের শিষ্য স্বামী গদাধরানন্দজি মহারাজ। সেই সভাতে পণ্ডিত মশাইকে বিমর্ষ রেখে জিজ্ঞাসা করলেন এবং জানতে পারার পর সভা শেষে তার বাড়িতে এলেন এবং তার স্পর্শেতে তিনি অভয় বাড়ি দিলেন। তার স্পর্শেতে সাধশ্রী মহারাজ পূর্বনাথ সত্যকৃষ্ণ মহারাজ তিনি জীবন ফিরে পেলেন। সেই সঙ্গে থেকে তার একটা আত্মিক সম্পর্ক হয়েছিল আশ্রমের সঙ্গে, তো তার সমগ্র পরিবারের। এবং গদাধরানন্দজি মহারাজ তাকে সঙ্গে একটি বই দিয়েছিলেন, ভারতের বিবেকানন্দ। সেই বই পড়ে তিনি রামকৃষ্ণ সাম্রাজ্যের খবর পান। তারপর গুয়াহাটি কটন কলেজ থেকে কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে তারপরে আমাদের যে রামকৃষ্ণ ক্যালকাটা স্টুডেন্ট সং বলি আমরা, তখন গৌরী পড়েছিল, পরবর্তীকালে বেলঘড়াতে রয়েছে, সেখানে তিনি থেকে পড়াশোনা করতেন। স্কটিশ থেকে তিনি দর্শন শাস্ত্রের নিয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকে তিনি প্রেসিডেন্সি কলেজে তিনি আবার ভর্তি হন। এমএ তিনি পরীক্ষা দেননি, কিন্তু তার আগেই তিনি রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেন। রামকৃষ্ণ যোগদানের সঙ্গে স্বামীজির শিষ্য স্বামী অচলানন্দজির মধ্যে একটি জীবনে ঘটনা আছে। যখন ছাত্রাবস্থায় জানতে পারলেন স্বামী অচলানন্দজি মহারাজ বেলুড়মঠে রয়েছেন, তাকে দর্শন করার জন্য গেছেন। অচলানন্দজি মহারাজ তখন বেলুড়মঠে লিগেট হাউসে থাকতেন
তিনি নেংটি পরে সুলেখটাও সে চারদিকে ঘুরছেন। সেসব তাকেই তিনি জিজ্ঞেস করলেন, এখানে অচলানন্দী মঠ কোথায় থাকেন সংশ্লিষ্ট? তখন সেই অচলানন্দী মঠ তার কাঁধে হাত দিয়ে যেটা কোথা থেকে আসতো পরিচয় জিজ্ঞেস করলেন। তখন বুঝলেন ইনি অচলানন্দী মহারাজ। তিনি একটা কথা বলছিলেন অচলানন্দী মহারাজ, তো অনেক জীবন তো কেটে গেল, এই জীবনটা তুমি স্বামীজির কাজে বা স্বামীজির সময় নিজের জীবনকে বলিদান দাও। এই কথাটা মনে গাঁথা ছিল। সেই অনুপ্রেরণায় তিনি রামকৃষ্ণের সঙ্গে যোগদান করেন। প্রথমে বেলমঠে ছিলেন, বেলমঠ থেকে তাকে পাঠানো হয় দেওঘর বিদ্যাপীঠে, সেখানে 1 বছর ছিলেন। তো সেখান থেকে ফিরে এসে তো মায়াবতী পাঠানো হয়। মায়াবতীর তখন ওখান থেকে রামকৃষ্ণ সংঘের মাসিক পত্র ইংরেজি পত্রিকা প্রবুদ্ধভাবে প্রকাশিত হতো। তার সম্পাদক ছিলেন পরম পূজ্য গোস্বামী গম্ভীরানন্দজি মঠ, তার তিনি সহকারী ছিলেন। সেখান থেকে তিনি আমাদের রামকৃষ্ণ সংঘের রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ ব্রিজানন্দজি মহারাজের সেবার কাজে আত্মনিয়োগ করেন, তাকে নিজে ডেকে নিয়েছিলেন। সেবা কাকে বলে তা তিনি নিজের জীবন দিয়ে রেখে দিয়েছেন। রামকৃষ্ণ মহারাজের জীবনটি ছিল রামকৃষ্ণ সংঘের যে আদর্শ, 4 যোগের সমন্বয়, জ্ঞান, ভক্তি, কর্ম, রাজযোগ, এই 4টি যোগের সমন্বয়ে তার জীবনটি গঠিত হয়েছিল। এবং তিনি খুব বুদ্ধিমন্ত ছিলেন, প্রত্যুপূর্ণ অতীত ছিলেন, তার খুব ব্যক্তিত্ব ছিল, তিনি কোনো সহজে ভয় পেতেন না। স্বামীর কথা আছে না, নির্ভীক হও, সে তার পুরো জীবনটা নির্ভীকতার প্রতীক। আর স্বামী বলতেন যে ফেস দ্য ব্রুটস, যে কোনো অবস্থা মোকাবিলা করো, তার তিনি পূর্ণ প্রতীক। আমরা দেখেছি তার জীবনচর্যাতে, দেখেছি বিভিন্ন অবস্থাতে কিভাবে সেই অবস্থাকে প্রতিকূল অবস্থাকে সপক্ষে আনা যায়, তিনি তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন। এবং সেবা কাজের জন্য তার নাম অমর হয়ে থাকবে। যখন সেবা কাজ থেকে তিনি নিবৃত্ত হলেন, অর্থাৎ স্বামী বিরজু মহারাজের শরীর যাওয়ার পর তিনি কঠোর তপস্যা করেছিলেন দেরাদুন ও আলমোড়াতে। তখন তিনি 1 লক্ষ প্রায় জপ করতেন। তিনি বিজ্ঞান মহারাজের শিষ্য। স্বামী বিজ্ঞানজি মহারাজ শ্রীরামকৃষ্ণ পার্ষদ রামকৃষ্ণ মঠের 4th প্রেসিডেন্ট মহারাজ, তার তিনি মন্ত্র শিষ্য ছিলেন। এবং আজকে রামকৃষ্ণ মন্দিরের বেলমঠে রামকৃষ্ণ মন্দির যখন প্রতিষ্ঠা হয়, সেই সময় তিনি উপস্থিত ছিলেন ভলেন্টারি হিসাবে। তো প্রতিষ্ঠা কার্যের পর বিজ্ঞান মহারাজ তার ঘরে এলেন। তখন সবাই অনেক সাধুতে ছিলেন। তো সবাই জিজ্ঞেস করতে, মহারাজ স্বামী তো বলেছিলেন উপর থেকে দেখবেন, আপনি কি দেখলেন? তিনি পরিষ্কার বলেছিলেন, আমি দেখলুম যে সমস্ত ঠাকুরের পার্ষদরা সবাই দোহাট করে মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন, দেখছেন তার প্রতিষ্ঠা কার্য। তিনি বিজ্ঞান মহারাজ বলছিলেন, একবার বলেছিলেন যে আপনার সেবা করবে, তোমার সেবা করবে, ঠিক আছে সেবা করবে, এলাহাবাদ আশ্রমে এসো। বিজ্ঞান এলাহাবাদ আশ্রমে থাকতেন। পয়সা নেই, আবনস্তানি মাঝ বললেন পয়সা নেই। তখন তিনি বললেন, কেন পেয়ায় হেঁটে আস, এইরকম তার ছিল। কিন্তু তিনি গুরুর খুব আশীর্বাদ পেয়েছিলেন। আর আশীর্বাদ পেয়েছিলেন তিনি অচলানন্দজি মহারাজের এবং ক্যালকাটা টুরেন্সমের যে প্রতিষ্ঠাতা স্বামী নির্বেদানন্দজি মহারাজের কাছে তিনি আশীর্বাদ পেয়েছিলেন। তারই অনুপ্রেরণায় তিনি বিজ্ঞান মহারাজের কৃপা লাভ করেন। আর যখন ছোট ছিলেন তখন তিনি দর্শন করেছিলেন স্বামী অখণ্ডানন্দজি মহারাজকে। তার বাড়ির পাশে এক রায় সাহেব বলে ছিলেন, তাদের বাড়িতে আনাগোনা ছিল মহারাজের। তিনি সারগাছ থেকে ওখান থেকে গিয়েছিলেন, গিয়ে সেই ছেলেদের সঙ্গে মার্বেল খেলেছিলেন। উনিও তাদের সঙ্গে মার্বেল খেলেছিলেন ছোটবেলায়। আর যখন স্কটিশ গার্ড কলেজে পড়তেন তখন স্বামী অভেদানন্দ মহারাজের সঙ্গে অভিনন্দের দর্শন পেয়েছিলেন। অভিনন্দ মহারাজ তাকে
তার কাছে দীক্ষা নিতে হয়েছিল, তিনি রাজি হননি। তিনি যেহেতু সঙ্গ ছেড়ে আলাদা থাকতেন বলে তিনি তার কথা মনোপ্ত হয়নি, কিন্তু তারপর তিনি বিজ্ঞান মহাবিদ্যালয়ে দীক্ষা নিয়েছিলেন। এই অবনীন্দ্রনাথ মহার সঙ্গে তিনি একটি কথা বলতেন। অবনীন্দ্রনাথ মহারাজ শ্রীরামকৃষ্ণের মন্দির মূর্তি তৈরি করবে সোনা দিয়ে, তার জন্য সোনা তিনি তৈরি সংগ্রহ করেছিলেন। কিন্তু সোনা নিয়ে যাচ্ছেন, সোনা নিয়ে ওই সিংহাসন করবেন, সোনার সিংহাসন করবেন, সোনা নিয়ে যাচ্ছেন, সেই থেকে নামছেন, তখন শ্রীরামকৃষ্ণ তাকে একটা অশরীরী বাণীতে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শুনতে পেলেন যে, আরে আমি ধাতু স্পর্শ করতে পারি না, তুই আমাকে সোনা দিয়ে তুই আমাকে এই সিংহাসনে বসাবি? তখন তিনি বাদ দিয়ে দিলেন। তারপর এই কথা শুনে তার প্রতি মায়েশ্বর থেকে রোজ উড দিয়েছে, সেই রোজ উডের সিংহাসন তৈরি করেছিলেন। আরেকটি কথা তিনি আমাদের বলতেন যে অবনীন্দ্রনাথ মহারাজ রামকৃষ্ণ মানে সঙ্গে ছিলেন ঠিক কথা, কিন্তু আলাদা করে মঠ তৈরি করলেন, এইটি তিনি খুব মস্ত ভুল করেছেন। মেয়েটি তিনি বলেছিলেন সেবা কাজের, গুরু সেবা যেমন করতে হয় বা বিভিন্ন সাধুর সেবা বিভিন্নভাবে করতে হয়। আমরা নিজের জীবনে দেখেছি, তিনি বৃহস্পতিমাদের সেবা করেছিলেন বিভিন্নভাবে, মধুসূদনের সেবা করেছিলেন এবং গম্ভীর মাঝেও তিনি সেবা করেছিলেন, মরমী মাঝেও সেবা করেছিলেন। মরমের শেষ সময় তিনি এসেছিলেন রেগুন থেকে, তিনি রেগুনে কিছুকাল ছিলেন। প্রথমে রেগুনের কাছ থেকে তিনি যখন যেদিন মৃত্যু হয়, মহাসমাধি আর মারণী মার্গে নিজের চোখে দেখলেন কিভাবে তিনি সজ্ঞানে শ্যাম মাকে দেখতে দেখতে তিনি মহাসমাধি লাভ করেছিলেন। তার শ্যাম বিজয়নিমাজের সেবা কাজের পর তার তিনি সেবার কাজ করছেন রাখি স্যানিটোরিয়াম, আমি টিবি স্যানিটোরিয়াম। তিনি স্যানিটোরিয়ামের যে বর্তমান অবস্থা উন্নতি তারই প্রচেষ্টা হয়েছিল। এই কলকাতা থেকে অর্থ সংগ্রহ করে করে বিভিন্ন ওয়ার্ড তৈরি করেছিলেন। তখনকার টিভি খুব সমাজে ছিল, বাড়ির লোক টিভিগুলো বাড়ি তার ফেরত ভালো হলেও ফেরত দিত না। তাদের জন্য তিনি ওখানে রিহেবিলিটেশন সেন্টার করলেন, যাতে তারা বিভিন্ন আশ্রম কাজ করে সেখানেও থাকবে। আর যেহেতু রামকৃষ্ণ মহারাজ টিভিতে মৃত্যু হয়েছিল, তো তার নামে একটা ওয়ার্ড করেছেন সাধুদের জন্য। আর সন্তানের মাঝে টিভি শেষ বয়সে তিনি তাকে তার আলাদা ঘর তৈরি করে তাকে রেখে তার সেবা করেছিলেন সন্তানজি মহারাজের। যে কোনো সাধুর যখন তখন কিছু হয়েছে তখন সেবা কাজ করেছিলেন। রাফি সেনার পর তিনি ছিলেন রেগুনে থেকে পড়ানো, রেগুনে আমাদের হসপিটাল ছিল, সেই হাসপাতালে তিনি সে একটি সর্বশ্রেষ্ঠ হাসপাতাল রূপে পরিণত করেছেন তার চেষ্টা। এবং সেই সময়ে যা লোকে এখনো কল্পনা করতে পারে না, কলকাতা থেকে ডাক্তার নিয়ে গিয়ে বাইপাস পর্যন্ত করেছিলেন তিনি। এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সর্বশ্রেষ্ঠ ডাক্তার আছে তাদেরকে তিনি সংগ্রহ করে তখন বার্মাতে নিয়ে গেছিলেন, এই রেঙ্গুন হাসপাতালে ছিলেন। তারপর যখন রেঙ্গুন মানে বার্মা আমরা বলি ব্রহ্মদেশ বা বার্মা, যখন মিডিয়াটা খুব নিয়ে গেল তখন সবাইকে তাড়িয়ে দেওয়া হলো। তখন তিনি সবাইকে নিয়ে তিনি এই ভারতবর্ষে ফিরে এসেছিলেন। স্বামীজির শতবার্ষিকীতে তিনি একটা মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, স্বামীজির একটা মূর্তি তৈরি করেছিলেন কলকাতা থেকে, সেই মূর্তিটা সঙ্গে নিয়ে এসেছিলেন। সেই মূর্তিটা এখন আমাদের মাইসর বিদ্যাশালাতে রয়েছে। তারপর তাকে রাজকোটে পাঠানো হলো। রাজকোটে যখন পাঠানো হলো তখন তিনি সেখানে মন্দির তৈরি করলেন। তারপর তিনি দীর্ঘকাল 1975 সাল থেকে বেলুড় মঠে ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল যে তার সঙ্গে কাজ করবার। যখন তিনি প্রথমে বেলুড় মঠে আসেন তখন আমি রিলিফ সেকশনে কাজ করতাম। রিলিফ সেকশনে দেখাশোনা করতেন প্রথমে স্বামী পরমপূজ্য ভূতেশ্বরজি মহারাজ, তারপরে স্বামী হিরণমণি মহারাজ। তারপর যখন আমার ব্রহ্মচর্য ব্রত শেষ হয়ে গেল, তার 1978 সালে সেই সময় থেকে তার মহাসমাধি পর্যন্ত তার ছায়া সঙ্গী ছিল। তাকে আমরা দেখেছি কিভাবে এই আধ্যাত্মিক জীবনযাপন করতে হয়, কিভাবে কর্মযোগ করতে হয়, কিভাবে শাস্ত্র পাঠ করতে হয়। তিনি যখন আলমোড়াতে ছিলেন সেই সময়
বিখ্যাত পণ্ডিত জগদানন্দজি মহারাজের কাছে তিনি শাস্ত্র পাঠ করেছিলেন এবং তার প্রিয় প্রিয় বিষয় শাস্ত্র ছিল আত্ম অনাত্ম বিবেক শঙ্করাচার্যের। তিনি টিসিতেও পড়াতেন এরকম। আর টিসিতে তিনি রামকৃষ্ণ যে আইডিয়াল রামকৃষ্ণ মিশনের ক্লাস তিনি নিতেন এবং তিনি সহজে লোককে চিনতে পারতেন, কাকে দিয়ে কিভাবে কাজ করতে হয় তিনি করতেন। তিনি যখন রিলিফের সেক্রেটারি হলেন তখন আমি রিলিফ সেক্রেটারি কাজ করতাম, তখন আমাদের মাত্র খুব কম টাকা ছিল। একটা ফান্ড আছে রিলিফ প্রভিডেন্ট ফান্ড, সে ফান্ড থেকে তার ইন্টারেস্ট থেকে কাজ হতো। তখনকার দিনে কথা হতো কাজ হলে তাকে যিনি যে দায়িত্ব হতো 5,000 টাকা দিয়ে তাকে দেওয়া হতো, তারপর তুই সংগ্রহ করো, তারপর এখান থেকে অ্যাপিল বের হতো, অ্যাপিল বের টাকার সঙ্গে তাকে পাঠানো হতো। তিনি যখন দায়িত্ব নিলেন তখন ব্যাপকভাবে সারা ভারতবর্ষে যখনই যে কোনো রিলিফ হয়েছে সেই প্রথমে তিনি ছুটে গিয়েছেন এবং লোক সংগ্রহ করে সাধুবন্ধ সংগ্রহ করেছেন, অর্থ সংগ্রহ করেছেন, রিলিফ কাজ করেছেন। তিনি রামকৃষ্ণ রিলিফের মাত্রাকে তিনি একবার উচ্চতরে অবস্থ করেছিলেন এবং রাজকোটে ছিলেন। রাজকোটে বিভিন্ন অবস্থায় তো তিনি সেখানে রিলিফে কাজ করেছিলেন। এমনকি সে রাজ্য সরকারের যে রিলিফের কমিটি ছিল তাতে অন্যতম সদস্য ছিলেন। বিশেষ করে তিনি কয়েকটি করেছিলেন সুরাট রিলিফ করার পর সেখানে লোকে বিল্ড ইউর ওন হাউস এই প্রজেক্টটা তিনি ওখানে করেছিলেন এবং তার দেখাতেই বা পশ্চিমবাংলাও তিনি করেছিলেন। তারপর যখন মোরবি রিলিফ, আর সবচেয়ে হলো ভুজে কচ্ছ যাকে আমরা বলি, কচ্ছের রিলিফেতে তিনি তার যখন সেখানে দুর্ভিক্ষ হয়েছিল সেই যখন রাজ করেছিলেন সেই রিলিফের কাজ তিনি করেছিলেন। সেখানে লোকেরা রিলিফের কাজ নেবে না, তখন তিনি বলছেন তোমরা যদি নাও না খাও তাহলে আমি এখানেই না খেয়ে থাকবো। এই বলে তিনি ওখানে শিব মন্দির ছিল, সে শিব মন্দির তিনি ধ্যান করতে বসে গেলেন। ঠাকুর সে সাধু না খেয়ে মরবে, তখন তারা রিলিফ দিলেন। তখন একটা শর্ত ছিল যে তারাও কিছু করবেন, তাই সেই শর্তে ওখানে ব্যাপকভাবে রিলিফ কাজ করেছিলেন। এমনিতে এসে তাদের রিলিফে কি আশীর্বাদ করছেন যে এই কচ্ছ, এই যে ধানেটি জায়গা কচ্ছের ধানেটি জায়গা ভুজ, এখানে লোকেদের অনেক উন্নতি হবে। পরবর্তীতে তার প্রত্যেকটা বাড়িতে উন্নতি হচ্ছিল এবং তারা আশ্রমের সঙ্গে যোগাযোগ রাখতো। যখনই কিছু ভালো জিনিস হতো তারা আশ্রমে পাঠিয়ে দিত। মা যখনই রাজকোট যেতেন দীক্ষা দিতে তখন তারা সবাই আসতো, এখানে বেলুড়মঠেও তারা আসতেন। তারপরে বেলুড়মঠে যখন ছিলেন সেই সময়ে রিলিফের কাজ কথা বললুম, আর তারপর সাধারণ সম্পাদক হলেন। সেই সময়তে তিনি তার প্রথম কাজ ছিল স্বামীজির পৈতৃক বাড়ি অধিগ্রহণ করা। এই পৈতৃক বাড়ি অধিগ্রহণ করা সে 1961 সাল থেকে চলে আসছে, কিন্তু কেউ কিন্তু করেনি। এবং এই কাজের জন্য 2 জন লোককে নির্বাচন করেছিলেন। প্রথম স্বামী বিশ্বকাপানন্দজি মহারাজ এবং তিনি আমাদের নিউ টাউনের যে বিবেক তীর্থ তার সম্পাদক, আরেকজন স্বামী অনিরুদ্ধানন্দ সঞ্জীব মহারাজ। এই 2 জনকে দিয়ে তিনি এই স্বামীজি বাড়ি উদ্ধার করেছিলেন এবং তিনি তিনি সারা ভারতবর্ষে আপিল করলেন কাজের জন্য, কারণ প্রচুর কোথা দরকার, কেন সেই বাড়িটি স্বামী বাড়িটি বেদখল হয়েছিল এবং তার কত পরিবার ছিল এবং স্বামীজি পুরো বাড়িটাকে আদলটাকে পুরো তারা পরিবর্তন করেছিল ইচ্ছা মতো করে। তিনি অ্যাপিল করার পর সারা ভারতবর্ষ থেকে টাকা লয়, এমনকি স্কুলের ছেলেমেয়েরা টিফিনের পয়সা বাঁচে সেই টাকা পাঠাতেন এবং কয়েক কোটি টাকা খরচা হয়েছিল। যে যারা পরিবারে যে বসেছিল তাদেরকে তাদেরকে যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং সে সম্বন্ধে একটি বইও বেরিয়েছে, বিশ্বকাপ আমাদের পাত্র মহারাজ লিখেছেন, স্বামী বাড়ি থেকে প্রকাশিত হয়েছে। কেউ যদি পড়তে চান ওটা দেখবেন কিভাবে কি কষ্ট করে উদ্ধার করা হয়েছিল। তিনি সফলতা লাভ করেছিলেন এবং এই কাজের সাধারণ সম্পাদক যখন দীক্ষা আরম্ভ করলেন 22 প্রেসিডেন্ট হলেন, তখন তার জীবনটা একেবারেই পরিবর্তন হয়ে গেছে। একজনটি মায়ের মতো হয়ে গেছিলেন। অকাতরে তিনি কৃপা বিতরণ করেছিলেন। এই সারগাছি তো বেশ কয়েকবার এসেছিলেন তিনি এবং সাধুদের তিনি খুব ভালোবাসতেন।
তার হৃদয়পত্র ছিল অপরিসীম, চিন্তা করা যায় না। তিনি বাইরে কঠোর ছিলেন, কিন্তু ভিতরটা ছিল তো একবারে মায়ের মতন নরম একবারে। এইভাবে তিনি সংঘকে দীর্ঘকাল সেবা করে গেছেন এবং তার অবদান এবং রিলিফ ফান্ডকে তিনি যে পর্যায়ে নিয়ে গেছিলেন, তার সুদ থেকে, ইন্টারেস্ট থেকে যে কোনো সময়ে যে কোনো জায়গাতে কাজ আরম্ভ করা যায়, তারা সবচেয়ে অবদান এইটি। আগে এই রিলিফের জন্য অবদান, আর এই তিনি স্বামী বাড়ি উদ্ধার আরেকটি তিনি করেছিলেন। প্রথমে এসেই তখন যেসব ছেলেরা বেলিমোটে জোগাড় করতো, এই 4-5 দিন দেখে বিভিন্ন পোস্টিং করে দিত। তখন তিনি তখনকার 10ম প্রেসিডেন্ট বীরেশ্বরী মূর্তি বললেন যে, মহারাজ, এত যুবক ছেলে এখানে আসে, তাদেরকে দেখাশোনা করার কেউ নেই, 4-5 দিন দেখে তাকে বিভিন্ন সেন্টারে পাঠিয়ে দাও, তাকে এখানে খানিকটা ট্রেনিং দিয়ে ভাবধারা শুনে পরিচিতি করে তাকে বিভিন্ন জায়গায় পোস্টিং করা হবে। তখন আমরা পিপিটিসি তখন আরম্ভ করলো। এই 3টি তার অমূল্য অবদান। পিপিটি থেকে কত ছেলে তাকে 1 মাস অন্তর রাখা হতো, তারা সব রকম কাজ করতেন, সব রকম কাজ তাকে কাজ করাতো, বাগানের কাজ থেকে করতো, সবজি কাটাতে করতো, বিভিন্ন ধরনের কাজ করা হতো। এবং তিনি গিয়ে তাকে সে পরিচালনা করতেন, একদম মনিটর রাখতো, দেখাশোনা করতো, নিজে খুব দেখাশোনা, তাদের জীবনটা তাদের গতিত হওয়ার লোক কিন্তু কে থাকবে না থাকবে তিনি ঠিক করে নিতেন। এইভাবে তিনি সংঘকে বিভিন্ন দিক দিয়ে তিনি সেবা করে গেছেন এবং তার অবদান অনেক। যারা তার সঙ্গ করেছেন তারা জানেন। এবং আমি সঙ্গ করেছি কিভাবে তিনি ভোর 3টার সময় উঠে জপধ্যান করতেন, কোনোদিন পারতেন না, পদ্মাসন করে বসতেন, সে সময় পদ্মাসন করেও থাকতেন তিনি। তার মধ্যে অলসতা ছিল না, শিথিলতা ছিল না, কখনো সময় নষ্ট করতেন না, আরটি লোকের সাথে খুব মিশতে পারতেন, যে কোনো সময়কে আপন করে নিতে পারতেন। এবং তিনি যে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন বিখ্যাত ইন্ডাস্ট্রি ছিলেন, বিড়লারা বা বোম্বে, তখন রাজ প্রেসিডেন্ট, বোম্বে সমাচার বা অরবিন্দ মিলস, বাজাজ কোম্পানি, এদের সঙ্গে তার হৃদ্যতা ছিল এবং ওদের সঙ্গে তাদের অর্থ দিয়ে তিনি বিভিন্ন আশ্রমে সেবা কাজ করেছেন। বিভিন্ন আশ্রমে যখন তার কিছু দরকার হতো, সেখানকার অধ্যক্ষরা বলতেন, তাদের তিনি অর্থ সংগ্রহ করে দিতেন, শর্ত সংগ্রহ করে তাদেরকে সেই কাজে তিনি ব্যয় করতেন। এইভাবে তিনি সংঘকে সেবা করে গেছেন। আরো অনেক কিছু বলার আছে, কিন্তু এই সংক্ষিপ্ত আকারে তার জীবনচরিত এবং তার সঙ্গে অবদান এবং তার জীবনচর্যার কথা বলে আমি এইখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।